ওকে। গতকাল ক্লাস নিতে চাইছিলাম কিন্তু নিতে পারিনি। ক্লাসটা হচ্ছে আজকে নিচ্ছি। তো কারণ হচ্ছে গতকালকে একটু অসুস্থ হয়ে গেছিলাম। আজকে হয়তো অসুস্থ থাকতাম কিন্তু না পায় একসাথে দুইটা খাইছিলাম। তারপর একটা সর্দির ওষুধও খাইছি। তারপর ঠিক হয়ে গেছে আর কি একদিনেই। নাহলে জ্বর বেশি আসতো। যদি এটা ঠিক না, রেগুলার এরকম কাজ করবা না যদি কখনো ওষুধ খাও। আর না পা এমনি, না পা এক্সট্রা যেটা সেটা একটা খাইলেই হয়তো। কিন্তু না পা যেটা আছে, প্যারাসিটামল বা নাপা, সেটা একসাথে দুইটা খাইলে ওই নাপা এক্সট্রার মতো কাজ করে। একবারে সুস্থ হওয়া যায়। তো রেগুলার খাইলে আবার কিডনিতে অসুখ হয়। তো মাঝে মাঝে হঠাৎ খাইলে খারাপ না, এই আর কি। তো অ্যাডমিশন জার্নি আমরা সেকেন্ড টাইম মেইন টার্গেট, বিশেষ করে জাহাঙ্গীরনগর, এছাড়াও বিউপি, রাজশাহী চট্টগ্রামও কাভার হয়। তো আজকে আমরা ইনশাল্লাহ বাংলা শুরু করব, তোমাদের ফার্স্ট বাংলা ক্লাস। তো বাংলা প্রথমে আমরা হচ্ছে বাংলা সাহিত্য দিয়ে শুরু করব। বাংলা অনেক ইম্পর্ট্যান্ট এই অ্যাডমিশনের জন্য। বিশেষ করে দুইটা ব্যক্তি হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ আর কাজী নজরুল। ঠিক আছে। তো রবীন্দ্রনাথ আর কাজী নজরুল থেকে অ্যাটলিস্ট 3 নাম্বার আসবে অ্যাডমিশনে। সেটা তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন। তো আমরা আজকে ফার্স্টে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের করব, দেন হচ্ছে কাজী নজরুল করব। এক ক্লাসেই আমরা 3 নাম্বার করে ফেলবো। আমরা সিরিয়ালি করতেছি না, যারা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তাদেরটা আগে করতেছি। ঠিক আছে। ওকে, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাঝে মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বলে দেয় হচ্ছে রবীন্দ্রনাথের সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ ক্লাস আমরা এমনিতেও করাবো। তখন কিন্তু আমরা তোমাদের বলে দিব যে হচ্ছে কোন ক্ষেত্রে হচ্ছে রস্বই হয়, রবি যোগ ইন্দ্র রস্বই দিয়ে নাকি দীর্ঘই দিয়ে। ঠিক আছে। আর একটা আছে পরীক্ষা, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ক্লাসে আর কি আমরা বলে দিব যে কোনটা তোমরা মেনটেন করবা। এর মধ্যে হচ্ছে তাদের জন্মসাল এবং মৃত্যুসালটা ইম্পর্টেন্ট। জন্মসাল মৃত্যুসাল তোমরা টেকনিক দিয়েও বের করতে পারো। সেটা হচ্ছে ইংরেজি সাল থেকে যদি তোমরা 593 বা 594 বিয়োগ দাও, তাহলে হচ্ছে তোমার বাংলা সালটা চলে আসে। আর 593 কখন 594 কখন এটা আবার একটু তোমাদের জানতে হবে। যখন দেখবে হচ্ছে তোমার সালটা এপ্রিলের আগে, তখন হচ্ছে 594 দিয়ে বিয়োগ দিবা। আর যখন এপ্রিলের পরে দেখবা, তখন হচ্ছে 593 দিয়ে বিয়োগ দিবা। ঠিক আছে, কারণ কি এপ্রিল মাসে হচ্ছে তোমার বাংলা নববর্ষ হয় 14ই এপ্রিল। এই কারণে হচ্ছে এইভাবে বের করতে হয়। আর যদি বাংলা থেকে ইংলিশে নিতে চাও, তাহলে জাস্ট লাস্টে দুইটা সংখ্যা আর কি দেখবা। ঠিক আছে। 48 থেকে 7 বিয়োগ দিবা, তাহলে দেখবা যে বাংলা থেকে ইংলিশ চলে আসবে। 7 বিয়োগ দিবা কখন, যখন হচ্ছে তোমার মাসটা এপ্রিলের পর। আর এপ্রিলের আগে যদি হয় তাহলে আবার 6 দিয়ে করতে হবে। তাহলে এই দুইটা জাস্ট মনে রাখবা যে এমনিতে নর্মাল নিয়ম হচ্ছে 593 আর হচ্ছে 7। আর যদি এপ্রিলের আগে হয়, তখন হচ্ছে তোমার 594 আর এই পাশে 6, এপ্রিলের আগে হলে। আর এপ্রিলের পরে হলে 593 আর 7।
এই দুটো দিয়ে হচ্ছে বিয়োগ দিলে একটার সাথে আরেকটা পাওয়া যায়। বাংলা থেকে ইংলিশ যেতে চাইলে 48 থেকে 7 বিয়োগ দিলে 41। আর 593 কখন 1861 থেকে 593 বিয়োগ দিলে 1268। এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে। আজকে তো 3 তারিখ, তাই না? কালকেও ভাবতেছি আমি তোমাদের ক্লাস নিব। ঠিক আছে। কালকে 4 তারিখও ক্লাস হবে। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছো এই টেকনিকটা যেটা বুঝাইলাম? বোঝা গেছে কিনা? কি ভাইয়া? ওকে। 594 আর 6 কখন বিয়োগ দিব আমরা, বলো তো? ভাইয়া এপ্রিলের আগে বা পরে, পরে হলে, আগে হলে আর কি। হ্যাঁ, আগে হলে। আর এপ্রিলের পরে হলে হচ্ছে তোমার 593 আর 7, দুইটা যোগ করলে কিন্তু 600 হয়, এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, 593 আর 7 যোগ করলেও 600, 594 আর 6 যোগ করলেও 600। ঠিক আছে। এটা জানা থাকলে আর কি এমসিকিউ তোমরা ভুল করবে না আশা করি। এবার রবীন্দ্রনাথের হিস্ট্রি। রবীন্দ্রনাথের দাদা ছিল যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ঠিক আছে। তিনি তো আর নর্মাল লোক না আর কি, তিনি হচ্ছে রাজা বাদশাহ মানে জমিদার ছিল। আহ, কি জানি কোইন্সিডেন্টলি আমার দাদাও, আমার পরদাদাও আর কি ওই টাইমকার আর কি জমিদার ছিল, ব্রিটিশ বাংলার যখন ব্রিটিশদের আমলে, কুচবিহার রংপুর এসব মিলে পঞ্চম দাদা আর কি। ওইখান থেকে আমার কিং নামের একটা অরিজিন আর কি, ছোটখাটো। তো দ্বারকানাথ ঠাকুর তার যে তার ছেলের নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। তার ছেলেরা আবার হচ্ছে তোমার অনেক বেশি সন্তান সন্তান ছিল। তার মধ্যে যারা বিখ্যাত তারা হচ্ছে ইম্পর্টেন্ট, যেমন বড়দা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বড় ভাই। রবীন্দ্রনাথ ঠাকুর তো 14তম সন্তান, তোমরা জানো। তার একটা বড় ভাই হচ্ছে তোমার দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তিনি অনেক ফেমাস। তারপর স্বর্ণকুমারী দেবী, এনাকে নিয়ে বিসিএস এ বারবার প্রশ্ন আসে। তিনি হচ্ছে প্রথম মহিলা উপন্যাসিক। মহিলা উপন্যাসিক, ঠিক আছে। কবি না, কিন্তু কবি হচ্ছে কে? কুসুম কুমারী। না, কবি হচ্ছে তোমার চন্দ্রাবতী। প্রজাপতি। ঠিক আছে। আর তিনি হচ্ছে ঔপন্যাসিক। তিনি হচ্ছে প্রথম ঔপন্যাসিক, এই জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা খাতায় টুকে রাখতে পারো যেগুলো আমি বলি। এমনিতে শীটটা দিব, কিন্তু এই লেখাগুলো তো পাবা না। তো তার ভ্রাতুষ্পুত্র মানে ভাইয়ের ছেলে ছিল তোমার সুধীন্দ্রনাথ ঠাকুর। তারপর আরেকটা ভাইয়ের মেয়ে ছিল ইন্দিরা দেবী। ইন্দিরা দেবীর সাথে হচ্ছে রবীন্দ্রনাথের একটা বলতে গেলে প্রেমী ছিল আর কি, যদিও নিজের ভাস্তি, তার সাথে আর কি একটা সম্পর্ক ছিল। এছাড়া তার যে ভাবি ছিল, তার ভাবির সাথেও একটা সম্পর্ক ছিল আর কি, তার প্রেমের সম্পর্ক। কিন্তু ভাবি যখন গোসল করতেছিল তখন রবীন্দ্রনাথ হচ্ছে উকি মারছিল। ঠিক আছে, ওই টাইমে তো ওই যে টিনের বেড়া ছিল, ওইটা দিয়ে উকি মেরে সবকিছু দেখছিল। পরে আস্তে আস্তে তাদের মধ্যে সম্পর্ক প্রণয়ে পৌঁছায়। বুঝছো, বাংলা ভাষায় আর কি বলবো। তারপর যখন রবীন্দ্রনাথ পরে পরবর্তীতে যখন বিবাহ করেন, তখন হচ্ছে তার কিছুদিনের মধ্যে আর কি তিনি মারা যান। আত্মহত্যা করে। ভাবিটা মারা যায় ভাইয়া সম্ভবত আত্মহত্যা করে। হ্যাঁ, ওই তো সুইসাইড করছে আর কি। তার মানে খুবই আর কি কষ্ট পাইছে। তো এই আর কি ব্যাপার। এছাড়াও তার আরো গার্লফ্রেন্ড ছিল বিভিন্ন, ইটালিয়ান, ফ্রেঞ্চ, এই আর কি। এই ইন্দিরা দেবীকে আবার তিনি একজন ভালো ব্যক্তিত্বের সাথে বিয়ে দিয়ে দেন, সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর সাথে হচ্ছে তিনি বিয়ে দেন এই ইন্দিরা দেবীর। তো কারণ প্রমোদ চৌধুরী একজন বিখ্যাত ব্যক্তি, তোমরা জানো। তার একটা পত্রিকা ছিল, সেই পত্রিকাটার নাম হচ্ছে সবুজ পত্র। ঠিক আছে। এই পত্রিকা নিয়েও আমরা একটা ক্লাস নিব। ওই এক ক্লাস থেকে ইনশাল্লাহ চলে আসবে পরীক্ষায়, সেটা জাহাঙ্গীরনগর সি ইউনিট বলো আর বিউপি এফএ ডাবল এস, সেই দুইটা ইউনিটে তোমার এই
পত্রিকা থেকে একটা কোশ্চেন আসেই। সেটা হচ্ছে 1914 সালে, ঠিক আছে, প্রমোদ চৌধুরী সবুজ পত্র পত্রিকাটা লেখেন, প্রকাশ করেন আর কি 1914 সালে, সালটাও ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে প্রথম চলিত ভাষার পত্রিকা, ঠিক আছে। আর এই পত্রিকাতেই প্রথমবারের মতো রবীন্দ্রনাথকে তিনি রিকোয়েস্ট করেন যে হচ্ছে একটা, মানে আগেকার যুগে এই পত্রিকার মধ্যে এই উপন্যাস এগুলো ছাপা হইতো ধারাবাহিক ভাবে, প্রতিদিন একটু একটু অংশ করে, এরকম ঘরে বাইরে একটা উপন্যাস ছাপানো হয়। এটাই প্রথম রবীন্দ্রনাথের এই জন্য চলিত ভাষার উপন্যাস। এছাড়া তো রবীন্দ্রনাথের উপন্যাস পড়লে দেখবা যে তাহারা খাইছে করিয়াছে, সেখানে গিয়েছিল, এইভাবে আর কি লেখা, গিয়েছিল, করিয়াছে, এইভাবে লেখা নেয় সাধু ভাষায়। শুধুমাত্র ঘরে বাইরেটা এবং তার পরবর্তীতে কিছু উপন্যাস, সেগুলো দেখবা যে হচ্ছে রবীন্দ্রনাথের চলিত ভাষায় লেখা, ঠিক আছে। এই আর কি অবস্থা। তার টোটাল গান ছিল 2232টা, অনেক বেশি। এগুলো পরীক্ষায় আসে। কাব্যগ্রন্থ ছিল 56টি, নাটক ছিল 29টি, উপন্যাস ছিল 12টি, আমরা মুখস্থ করবো এখন এই 12টি। তারপর গল্পগুচ্ছ ছিল 119টি। তার মধ্যে কিছু কিছু গল্পের ক্যারেক্টার আমরা মুখস্থ করবো, যেগুলো পরীক্ষায় চলে আসবে, যা দিব তাই আসবে, বাইরে পড়ার কি নাই, কোনো দরকার নেই। ওকে, এতটুকু ক্লিয়ার তোমাদের? আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে রাবণ মচে দুর্যোগে চাষের ঘোড়া চড়ে, ঠিক আছে, রাবণ মচে দুর্যোগে চাষের ঘোড়া চড়ে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে তোমাদের টেকনিকটা মুখস্থ করতে হবে। রাবণ মচে দুর্যোগে চাষের ঘোড়া চড়ে, মোচে মানে মারা গেছে, রাবণ মারা গেছে কিসে, দুর্যোগে, কি করে, চাষের ঘোড়া চড়ে, ঠিক আছে। রা থেকে রাজর্ষি, ব থেকে বউ ঠাকুরানীর হাট, ন থেকে নৌকাডুবি, ম থেকে মালঞ্চ, চ থেকে চতুরঙ্গ, দু থেকে দুই বোন, যো থেকে যোগাযোগ, গো থেকে গোরা, চা থেকে চার অধ্যায়, সে থেকে শেষের কবিতা। এই শেষের কবিতা, নামের মধ্যে কবিতা আছে কিন্তু এটা কি একটা, এটা একটা উপন্যাস, ঠিক আছে। এটাই হচ্ছে বারবার পরীক্ষায় আসছে, শেষের কবিতা কি, কোন ধরনের সাহিত্যকর্ম, এটা হচ্ছে একটা উপন্যাস। তারপর ঘরে বাইরে, যেটা বললাম প্রথম চলিত ভাষার উপন্যাস। তারপর হচ্ছে চোখের বালি। চোখের বালি এটা হচ্ছে তোমার কি একটা ত্রিভুজ প্রেমের কাহিনী, যেখানে তোমরা মুভিটা দেখে নিতে পারো, ঠিক আছে। ঐশ্বরিয়া প্রসেনজিৎ, ঐশ্বরিয়ার একটা হট সিনও আছে। এই আর কি অবস্থা। তো রাবণ মচে দুর্যোগে চাষের ঘোড়া চড়ে, রাজর্ষি, বউ ঠাকুরানীর হাট, নৌকাডুবি, মালঞ্চ, চতুরঙ্গ, দুই বোন, যোগাযোগ, গোরা, চার অধ্যায়, শেষের কবিতা, ঘরে বাইরে, চোখের বালি, ঠিক আছে। এর মধ্যে চার অধ্যায় হচ্ছে তোমার রাজনৈতিক উপন্যাস। আরো আমরা কি কি এগুলো পড়বো, এবার হচ্ছে তার যা কিছু প্রথম, এখান থেকে অনেক কোশ্চেন আসে। সেটা কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার, এটা মনে রাখবে, তিনি একজন হিন্দু ব্যক্তি, তার মানে তার কবিতা লেখা হবে এরকম, হিন্দু মেলার উপহার, অনেক ছোটবেলায় লিখছিলেন। ছোট গল্প হচ্ছে ভিখারিনী, ছোট গল্পের জনক তিনি, ঠিক আছে, বাংলার ছোট গল্পের। উপন্যাস হচ্ছে বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট হচ্ছে তার উপন্যাস, প্রথম উপন্যাস। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বিবিধ প্রসঙ্গ, কাব্যগ্রন্থ হচ্ছে কবি কাহিনী। কিন্তু পরীক্ষায় অনেক সময় কবি কাহিনী দেয় না, বনফুল দেয়, তখন অ্যান্সার হচ্ছে বনফুল, ঠিক আছে। 15 বছর বয়সে, এটা অনেকবার আসছে পরীক্ষায়। বনফুল হচ্ছে তার প্রথম প্রকাশিত, তার প্রথম কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে বনফুল। এরপর নাটক হচ্ছে বাল্মীকি প্রতিভা, উচ্চারণটা অ্যাকচুয়ালি বাল্মীকি হবে, ঠিক আছে, কারণ লর সাথে ম আছে, তার মানে ডাবল উচ্চারণ, উচ্চারণ যখন পড়াবো তখন এটা শিখবা, বাল্মীকি প্রতিভা। আপাতত বাল্মীকি পড়ো, প্যারা নাই। ওকে, তার কবি কাহিনী কয়েকটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে। কবি কাহিনী বনফুল, গীতাঞ্জলি, মানসী, সোনারতরী, বলাকা চিত্রা, কুনাকা পরিবী, ঠিক আছে। মানে এগুলো আমাদের পড়তে হবে যে নিচের কোনটা রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ, অথবা নিচের কোনটা আহ, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয়। যখন আসবে তখন হচ্ছে আমাদের এগুলো এই জন্যই পড়তে হবে। তো কি কি বললাম, কবি কাহিনী বনফুল, গীতাঞ্জলি, মানসী, সোনারতরী, বলাকা চিত্রা, কণিকা পূরবী, সেজুতি, শেষ লেখা, ঠিক আছে।
এই শেষ লেখাও কিন্তু তার একটা কাব্যগ্রন্থ। এই দুইটাই হচ্ছে তোমাদের মনে রাখতে হবে, শেষ লেখা হচ্ছে তার শেষ কাব্যগ্রন্থ। এছাড়াও তার বিখ্যাত কিছু আছে, আরো অনেক কিছু, সেগুলো আমরা পরে পড়তেছি। আপাতত এই কটা মনে রাখতে হবে। মানসী সোনাত্তরী, এটা তো তোমরা সোনাত্তরী তো মুখস্থই থাকবে। মানসী, সেজুতি, বিশেষ করে মেয়েদের নাম, ঠিক আছে। বলাকা, চিত্রাকণিকা, পূর্বী, এই চারটে একসাথে আমার সাথে মুখস্থ করবো তোমরা। বলাকা, চিত্রাকণিকা, পূর্বী, ঠিক আছে, একসাথে মনে রাখবা, তাহলে দেখবে যে আর মুখস্থ করতে হচ্ছে না, অটোমেটিক ব্রেনে সেট থাকবে। তাহলে আর মুখস্থ করার কি নাই, প্রয়োজন নেই। তোমরা জানো কি না, এত দূরে এত চান্স পাই সব জায়গায়। তো আমি কিন্তু কোনো কিছু মুখস্থ করতে পারি না আর কি, সবকিছু ব্রেনে সেট রাখি। যেভাবে তোমার নিজের বাবার নাম, নিজের মার নাম, এগুলো কি তোমরা মুখস্থ করছো নাকি অটোমেটিক থাকে? অটোমেটিক থাকে, ওরকম সেম নিয়ম আমিও ব্রেনে ওইভাবে সাজাই, এরকম সাজানো যায়। তোমরাও প্র্যাকটিস করলে পারবা। তাহলে মুখস্থ, মুখস্থ তো কিছুদিন থাকে, আর ব্রেনে সেট করলে সারা জীবন থেকে যায় আর কি। ওকে, তারপর হচ্ছে বিভিন্ন সঞ্চয়িতা, সঞ্চিতা, সুচয়নী, এই তিনটা নিয়ে সবাই প্যাচ খায়। সঞ্চয়িতা, ঠিক আছে, বয়সে বড় কে ছিল? রবীন্দ্রনাথ। সঞ্চিতা, বয়সে ছোট কবি, তার মানে তার হচ্ছে লেখাটা কি ছোট। সঞ্চয়িতা তার মানে রবি ঠাকুর। সঞ্চিতা হচ্ছে নজরুল। ঠিক আছে, সঞ্চয়িতা রবি হচ্ছে উৎসর্গ করেন, সঞ্চিতা হচ্ছে নজরুল উৎসর্গ করেন রবি ঠাকুরকে। আর সুচয়নী হচ্ছে তোমার জসিমউদ্দিন। ঠিক আছে, সুচয়নী, এ মনে রাখতে পারবা তো? সঞ্চয়িতা বানান বড় রবি ঠাকুর, সঞ্চিতা বানান ছোট নজরুল, আর সুচয়নী জসিম। শেষ। বাল্মীকি প্রতিভা, তার এগুলো এগুলো হচ্ছে তোমার কি, এগুলো হচ্ছে নাটক। বাল্মীকি প্রতিভা রাজা। তারপর বসন্ত, বসন্ত উৎসর্গ করেন তিনি নজরুলকে। এছাড়া বিসর্জন, চিরকুমার সভা, ডাকঘর, এই ডাকঘরটা তিনি অমলকে হচ্ছে এইখানকার মেইন ক্যারেক্টার ডাকঘরের, এটা পরীক্ষায় আসে বারবার। তারপর হচ্ছে রক্তকরবী, ইটিসি। এছাড়াও তিনি কালের যাত্রা লেখেন, যেটা শরৎচন্দ্রকে উৎসর্গ করেন। তারপর তাসের দেশ, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি উৎসর্গ করেন। এছাড়াও প্রায়শ্চিত্ত, এতগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা। এরপর বারবার পরীক্ষায় আসে যে হচ্ছে ছোট গল্পের জনক কে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম লেখেন হচ্ছে তিনি ভিখারিণী। এরপর কাবুলিওয়ালা, পোস্টমাস্টার, ক্ষুদিত পাষাণ, দেনা পাওনা। এই দেনা পাওনা তার হচ্ছে, কি বললাম আমরা, রবীন্দ্রনাথের একটা লেখা, বিখ্যাত ছোট গল্প। আর দেনা পাওনা সেম নামে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা উপন্যাস উপন্যাস। আছে। তো এটা হচ্ছে তোমাদের জানতে হবে। ওকে। তারপর জীবনামৃত, সমাপ্তি, সমাপ্তির মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে মৃন্ময়ী। ঠিক আছে, সমাপ্তি ক্যারেক্টারটা তোমরা বাংলা সিনেমায় বিভিন্ন জায়গায় দেখছো হয়তো, যে হচ্ছে একটা মেয়ে থাকে অনেক পাগলা টাইপের। ঠিক আছে, পরে শহর থেকে একটা শিক্ষিত ছেলে আসে, তার সাথে তার বাবা মা বিয়ে দিয়ে দেয়। কিন্তু মেয়েটা ওরকম পাগলা টাইপের দেখা, পাগল না কিন্তু, মানে ছোটবেলায় যেমন থাকে আর কি, মানে বাচ্চা বাচ্চা, ইম্যাচুর আর কি, বাংলা ভাষায়। তো তারপর ছেলেটাকে কিসও করতে দেয় না আর কি। পরে ছেলেটা চলে যায়, ও বলে তুমি তাহলে থাকো, আমি চলে যাই। পরে চাকরি করতে, যেখানে চাকরি করতো সেখানে চলে গেছে। পরে মেয়েটা 6 মাস পর তার ভুল বুঝতে পারছে। তারপর হচ্ছে তার কাছে যায়, এবং সেখানে বাবার সাথে গিয়ে পরে তাকে চুম্বন করে, এবং তাদের সম্পর্ক ভালো হয়। এটাই হচ্ছে এটার কাহিনী। এটার মেইন ক্যারেক্টার নাম মৃন্ময়ী। তারপর সেখানে কবি লেখেন যে এটা হচ্ছে একটা মেয়ের নারী হয়ে ওঠার গল্প। ঠিক আছে, মেয়ে থেকে নারী। মেয়ে হচ্ছে বাচ্চা মেয়ে আর কি, তারা হচ্ছে মেয়ে। আর নারী হচ্ছে যখন তারা প্রণয়ী হয়, মানে যৌবন আসে যখন, এবং তারা সব ধরনের কাজ করতে পারে, তখন হচ্ছে নারী। এটা হচ্ছে এই সমাপ্তি গল্পের মেইন থিম। তারপর ছুটি গল্প, এটা তোমরা হয়তো পড়ো নাই, কিন্তু তোমাদের সিনিয়ররা পড়ছে। ছুটি গল্প হচ্ছে মেইন ক্যারেক্টার ছিল ফটিক। ঠিক আছে, মামার বাড়িতে হচ্ছে মামা থাকে, মামা হচ্ছে ফটিককে নিয়ে যায় তার বাড়িতে, কিন্তু তার মামি যে থাকে, মামি হচ্ছে ফটিককে অনেক অত্যাচার করে, এতই অত্যাচার করে যে সে জন নিয়ে শেষ পর্যন্ত বৃষ্টির দিনে বের হয়ে যায়, এবং পথেই তার মৃত্যু হয়। অনেক ট্রাজিক কাহিনী। তারপর হৈমন্তী ল্যাবরেটরি, মুসলমানের গল্প হচ্ছে শেষ ছোট গল্প। ঠিক আছে, তার শেষ ছোট গল্প হচ্ছে মুসলমানের গল্প।
এই গল্পগুলো সবকটা 119টা গল্প। গল্পগুচ্ছ নামক একটা উপন্যাসের বইয়ে সেটা সংরক্ষণ করা হয় এবং 1926 সালে সেটা প্রকাশিত করা হয়। ঠিক আছে। এরপর হচ্ছে অটোবায়োগ্রাফি, তার কিছু ছিল আত্মপরিচয়, আমার ছেলেবেলা, জীবন স্মৃতি। এই তিনটা হচ্ছে তার অটোবায়োগ্রাফি। ঠিক আছে, যেটা নিজেরা নিজেই লেখে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। তিনি নিজেই লেখছেন এগুলা, তার নিজের জীবনী। তুমিও তোমার জীবনী লিখলে সেটা হয়ে যাবে অটোবায়োগ্রাফি। আর যে বিখ্যাত ব্যক্তি হতে পারো ইনশাল্লাহ, তাহলে সেটা স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তো সেভাবে নিজেকে গড়ে তোলো। আমি চাই তোমরা সবাই কিং কুইন হও। সম্পাদিত পত্রিকা সাধনা, ভারতী, বঙ্গদর্শন। ঠিক আছে। তার বিখ্যাত লেখা আমার সোনার বাংলা কবিতা, এটা হচ্ছে গীত বিতানের স্বরবিতান অংশে লেখা হয়েছে, যেটা বঙ্গদর্শনে প্রকাশিত হয় 1905 সালে। এটা ইংরেজি অনুবাদ করেন আবার সৈয়দ আলী আহসান, এটার ইংরেজি অনুবাদ করেন। এছাড়াও টি এস এলিয়ট তিনি হচ্ছে অনুবাদ করেন, ছিন্নপত্র লেখেন। ছিন্নপত্র নিয়েই তোমার হচ্ছে যেটা চিঠি আকারে লিখতেন আর কি। আমরা চিঠি লিখলে কিভাবে লিখতাম, যে হচ্ছে আমি ভালো আছি, তুমি কেমন আছো, ইটিসি ইটিসি। কিন্তু তিনি কবিতাগুলা মানে তিনি চিঠি লিখতেন হচ্ছে কবিতা আকারে। ঠিক আছে। তো এইটাই হচ্ছে ছিন্নপত্র, যেটা তিনি ইন্দিরা দেবীকে প্রেরণ করেছিলেন। ইন্দিরা দেবী সেটা আবার সংরক্ষণ করছিল। এই কারণে এটা একটা সাহিত্যকর্মে পরিণত হয়েছে। তারপর তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে, এবং তিনি নাইট উপাধি পান 1915 এবং ত্যাগ করেন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর 1919 সালে। এই যে ইন্দিরা দেবীকে লেখা চিঠি হচ্ছে ছিন্নপত্র, পুনশ্চ হচ্ছে তার প্রথম গদ্য কবিতা, ঘরে বাইরে হচ্ছে তার প্রথম চলিত উপন্যাস, শেষের কবিতা হচ্ছে তার উপন্যাস, শেষ লেখা হচ্ছে কাব্যগ্রন্থ। ঠিক আছে। এই দুইটা হচ্ছে তোমরা প্যাচ খাও না। লেখা হচ্ছে কাব্যগ্রন্থ, আর কবিতা হচ্ছে উপন্যাস। সুধীন্দ্রনাথ দত্ত ও তার ভ্রাতুষ্পুত্র, এবং সাধনা হচ্ছে তার সম্পাদিত পত্রিকা। দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তার বাবা ছিল, যিনি হচ্ছে ব্রাহ্ম সমাজ যে প্রতিষ্ঠা হয়েছিল রাজা রামমোহন রায়, তখন দেবেন্দ্রনাথ ঠাকুরও সেখানে ছিলেন। তারপর তত্ত্বাবধানী পত্রিকা, এটার সম্পাদক হচ্ছে অক্ষয় কুমার দত্ত। এটা শিখাবো আর কি, যে তত্ত্ব দত্ত এভাবে মুখস্থ করবা। ঠিক আছে, তত্ত্ব দত্ত তার মানে কি, তত্ত্বাবধানী পত্রিকা লিখ- প্রকাশ লিখে মানে প্রকাশিত করছে হচ্ছে অক্ষয় কুমার দত্ত। তারপর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তার হচ্ছে বড় ভাই, তিনি হচ্ছে প্রকাশ করছিলেন ভারতী নামক পত্রিকা। ঠিক আছে। তারপর হচ্ছে অমিত রায়। অমিত রায় অমিত রায় আর লাবণ্য, এই দুটো হচ্ছে তোমার শেষের কবিতার মেইন ক্যারেক্টার। এছাড়াও আরো অনেকগুলো ক্যারেক্টার আছে, কিন্তু এই দুটোই হচ্ছে মেইন ক্যারেক্টার। আর শেষের কবিতা হচ্ছে প্রেমের কবিতা। ঠিক আছে, তার বিখ্যাত প্রেমের কবিতা হচ্ছে শেষের কবিতা। এটা তোমরা চাইলে একবার পড়তে পারো, যারা প্রেম করতে চাও বা ওয়াইফের কাছেও যদি রোমান্টিক হতে চাও, তাহলে এই কবিতাটা পড়ো। সরি, শেষের কবিতা, এটা কিন্তু কবিতা না, এটা হচ্ছে উপন্যাস। এটা পড়তে পারো। তারপর হচ্ছে গীতাঞ্জলি, লেখেন হচ্ছে তিনি 1910 সালে, কিন্তু নিজেই অনুবাদ করেন। অনুবাদ কে করছে গীতাঞ্জলি বলো তো? রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই নিজেই। করছেন। এবং এটা যে প্রস্তুত আর কি, মানে ফার্স্ট যে পেজে কয়েকটা বিভিন্ন কিছু লেখা থাকে না তোমাদের যে কোনো বইয়ে, ফার্স্টে 3-4 পেজ বোরিং লাগে তোমাদের, কি লেখা এগুলা, সেটা হচ্ছে তিনি লেখাইছিলেন ডাব্লিউ বি ইয়ার্স কে দিয়ে। ঠিক আছে, ওই ডাব্লিউ বি ইয়ার্স কিন্তু অনুবাদ করে না, এটাই হচ্ছে তোমাদের পেজ দিয়ে দেয় যে গীতাঞ্জলি অনুবাদ কে করছে। নিচে হচ্ছে রবীন্দ্রনাথ অপশনে থাকে, আবার ডাব্লিউ বি ইয়ার্স, সবাই পাবে ডাব্লিউ বি ইয়ার্স। আসলে না, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে নিজেই এটা অনুবাদ করেন। কিন্তু এটা প্রচ্ছদ যেটা এরকম যদি অপশনে থাকে, প্রচ্ছদ কে লেখেন তখন হচ্ছে ডাব্লিউ বি ইয়ার্স। ঠিক আছে। আর গীতাঞ্জলির ইংলিশ নাম না হচ্ছে সং অফারিংস, যেটা 1912 সালে লেখেন নিজেই তিনি। এই জন্য 1913 সালে তিনি আবার নোবেল পান। ঠিক আছে। এবং ডিলিট পান ঢাকা ভার্সিটি থেকে 1936 সালে। এই আর কি, রবীন্দ্রনাথ ঠাকুর মোটামুটি শেষ। ঠিক আছে।
ওকে, তোমরা কি পুরাটা কমপ্লিট করছো ঠিক মতো? আমি তোমাদের কোশ্চেন করতে পারি? তোমরা বলো দেখি যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা কবিতার নাম কি? কে পারবা? আচ্ছা, কবিতা। হ্যাঁ, তার কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা কাব্যগ্রন্থের নাম কি? আচ্ছা, সেটা কবি কাহিনী এবং বনফুল। আচ্ছা, আজকে হচ্ছে তোমরা পড়ো তাহলে, নেক্সট দিন ধরবো না পড়া, ঠিক আছে? আজকে হচ্ছে এগুলো পড়ো। এরপর হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে? এই বিসিএস এও কিন্তু তোমার এই 2 থেকে 3 নাম্বার এখান থেকেই পাবা তোমরা। এই কাজী নজরুল ইসলাম যিনি আমরা বলতেছি, তিনি হচ্ছে, তার জন্মসাল মৃত্যুসালও ইম্পর্টেন্ট। জন্মসাল মৃত্যুসাল কিন্তু সবারটা ইম্পর্টেন্ট না, মাত্র দুইজনেরটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল। এই জন্য এই দুইটা একদম মুখস্থ, বাংলা ইংলিশ দুইটাই মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এই দুটো একদম ছোটস্থ থাকতে হবে। যে কয়টা মুখস্থ করতে হবে আমরা ক্লাসে বলে দিব, জাস্ট ওটুকুই করবা। বাইরে আর কিছুই করার কি নাই, দরকার নাই। তো কাজী নজরুল ইসলাম, ঠিক আছে, তার জন্ম হচ্ছে তোমার 1306 সালের 11ই জ্যৈষ্ঠ, আর মৃত্যু হচ্ছে 12ই ভাদ্র 1383, আর 25 মে 29 আগস্ট, ঠিক আছে? 25 মে 29 আগস্ট, কোথাও কোথাও 26 দেওয়া থাকে আর কি। 1899, 1976 সাল, ওই সেম নিয়ম যেটা তোমাদের শিখেছিলাম। এপ্রিলের আগে হলে হচ্ছে 594 আর 6, আর এপ্রিলের পরে হলে 593 আর 7। এনাফ। আর একটু তোমরা দেখো সেম কিন্তু, যে মে আর অগাস্ট, ঠিক আছে? রবীন্দ্রনাথ আর কাজী নজরুল দুজনে মেতে, দুজনে অগাস্টে। 7 মে রবীন্দ্রনাথ হচ্ছে 7 মে 7 আগস্ট, আর তিনি 25 মে 29 আগস্ট, ঠিক আছে? আর 25 জানুয়ারি আর 29 জুন, এটা আবার হচ্ছে মাইকেল মধুসূদন। একটু খেয়াল রাখো, তাহলে একই তারিখ দিয়ে তোমরা অনেকগুলো পারবা, ঠিক আছে? 25 জানুয়ারি 29 জুন, এটা আবার মাইকেল মধুসূদন। ওকে, তার সালগুলা দেখো: 1899 জন্ম, 76-এ মৃত্যু। বাংলায় হচ্ছে 1306, 1383। তিনি 1917 সালে হচ্ছে ব্যাটালিয়নে যুক্ত হন, 49 নম্বর ব্যাটালিয়ন, সেখান থেকে যুদ্ধ করেন। এবং 1919 সালে তিনি প্রথম একটা বই লেখেন, যেটা হচ্ছে গদ্য লেখেন, যেটা হচ্ছে তার প্রথম সাহিত্যকর্ম, যেটার নাম হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। এবং 1921 সালে সেটা তিনি বই আকারে একটা প্রকাশ করেন, সেটার নাম হচ্ছে অগ্নিবীণা। 1921 সালে হচ্ছে তিনি মেনলি বিজলি পত্রিকায়, ঠিক আছে, বিদ্রোহী কবিতা যেটা তোমরা তার জানো, তার বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে লেখেন বিজলি পত্রিকায়, ঠিক আছে? বিজলি কবিতায় বিদ্রোহী, এভাবে মনে রাখতে পারো। 1922 সালে হচ্ছে তিনি বিদ্রোহী কবিতা সহ একটা কাব্যগ্রন্থ প্রকাশ করেন, যেটার নাম হচ্ছে অগ্নিবীণা। সেখানে টোটাল 12টা কবিতা ছিল, তার মধ্যে প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস, এবং দ্বিতীয় কবিতাই হচ্ছে বিদ্রোহী। এটা হচ্ছে পরীক্ষায় বারবার আসে, ঠিক আছে? কবিতা 12টা লেখছেন, তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রলয় উল্লাস, আর দ্বিতীয়টা হচ্ছে বিদ্রোহী। 1942 সালে তিনি বাক প্রতিবন্ধী হন, মানে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেন। 72 সালে যুদ্ধ স্বাধীনের পর তাকে নিয়ে আসা হয় বাংলাদেশে, এবং 1974 সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। ওকে, তারপর হচ্ছে তার কিছু কবিতা আমরা হচ্ছে মুখস্থ রাখতে হবে আমাদের। যেমন হচ্ছে সঞ্চিতা সাম্যবাদী সর্বহারা। সঞ্চিতা হচ্ছে একটা মেয়ের নাম, সে হচ্ছে সাম্যবাদী অনেক, সেই জন্য সবাইকে সবকিছু দিয়ে কি হয়ে যায়, সর্বহারা হয়ে যায়। তারপর মনে করো সঞ্চিতা মেয়েটা রাত্রেবেলা, সন্ধ্যার দিকে আর কি, সন্ধ্যাবেলা দোলন চাপা হচ্ছে গন্ধ নিল তা বারান্দায় গিয়ে। তারপর আকাশে একটা চাঁদ দেখলো, চাঁদটা দেখে সে ছায়ানটে গেল, গিয়ে সেখানে বিষের বাঁশি এবং অগ্নিবীণা শুনলো।
শুনে তার চিত্তনামা হারিয়ে গেল, জিঞ্জির ভেঙে সে সিন্ধু হিন্দল মানে ইন্ডিয়া থেকে মরুভাস্কর মানে তোমার পাহাড়ের দেশগুলো দুবাইয়ে হারিয়ে গেল। তারপর ভাঙ্গার গান, দুবাইয়ের মধ্যে মনে করো ওই মরুভূমিতে ভাঙ্গার ভাঙ্গার গান গাইতে গাইতে পুবের হাওয়ার তালে তালে সে বাঁক নিতেই প্রলয় শিখা দেখতে পেল। ঠিক আছে, ইরানের যে প্রলয় শিখা সেটা সে দেখতে পেল হরমুজ প্রণালীতে, মনে করো আর কি। তো এইভাবে আর কি এটা মুখস্থ রাখতে হবে। এখানে কি কি তার কবিতা দেখো: সঞ্চিতা, সাম্যবাদিক, সর্বহারা, এরপর সন্ধ্যাবেলা, দোলন চাপা, চাঁদ, চাঁদ থেকে চন্দ্রবিন্দু, ছায়ানট, তারপর বিষের বাঁশি, অগ্নিবীণা, চিত্তনামা, জিঞ্জির, সিন্ধু হিন্দোল, মরুভাস্কর, ভাঙ্গার গান। ঠিক আছে, ভাঙ্গার গান, পুবের হাওয়া, বাক থেকে চক্রবাক, চাঁদ থেকে চন্দ্রবিন্দু, ঠিক আছে, প্রলয় শিখা, এগুলা এই কয়টা হচ্ছে মুখস্থ রাখতে হবে। ওকে, উপন্যাস হচ্ছে তার বিখ্যাত, সেটা হচ্ছে কুহেলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে পারো এইভাবে যে কুহেলিকা মৃত্যুক্ষুধায় বাঁধনহারা হয়। বাঁধনহারা হচ্ছে তার প্রথম উপন্যাস। এর মধ্যে কুহেলিকাটা আমি পড়ছি 87 পেজের। সেখানে বলা হয়েছে নারী হচ্ছে নায়িকা। তারপর বাউন্ডুলের আত্মকাহিনী, যেটা বলছিলাম, 1919 সালে এটা প্রকাশিত করা হয়। এর মধ্যে তোমরা রোকেয়ারটাও জানতে পারো, সেটা হচ্ছে 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর 1880 থেকে 1932, 52 বছর। এটা কেন বলতেছে, কারণ পদ্ম গোখরা এটা লেখেন কাজী নজরুল ইসলাম, আর পদ্ম রাগ আর একটা আছে সেটা হচ্ছে রোকেয়া লেখেন। এছাড়াও শিউলিমালা, রিক্তের বেদন, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী, ঝিঙ্গে ফুল, ধূমকেতু, যুগবাণী, এগুলো হচ্ছে তার বিখ্যাত লেখা। নাটক হচ্ছে তিনটা, এই তিনটা তোমরা মুখস্থ রাখতে পারো ইজিলি। আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে পুতুলের বিয়ে দিল। ঠিক আছে, আলেয়া, তোমরা যারা মেয়েরা আছো তারা তো পুতুলের বিয়ে দেয় ছোটবেলায়। তো আলেয়া ঝিলিমিলি শাড়ি পরে পুতুলের বিয়ে দিল, জাহাঙ্গীরনগরে এই ট্রেডিশন আছে, এখনো ব্যাঙের বিয়ে দেয় আর কি, পয়লা বৈশাখের দিকে। ঠিক আছে, তারপরে যে সঞ্চয়িতা, সঞ্চিতা, সুচয়নী, এটা তোমরা তো তো বলছিলামই, এবং তোমরা সেটা পারছো। সঞ্চয়িতা বানান বেশি, তার মানে রবি ঠাকুর, সঞ্চিতা বানান কম, তার মানে হচ্ছে নজরুল, সুচয়নী জসিম, শেষ। এছাড়া তার বিখ্যাত লেখা কিছু: রাজবন্দির জবানবন্দি, তারপর দিওয়ানে হাফিজ যে আছে তারটা তিনি হচ্ছে অনেকগুলো অনুবাদ করছেন, দিওয়ানে হাফিজ যিনি হচ্ছে পার্সি কবি। তার বিখ্যাত ওই যে অনুবাদ গ্রন্থ হচ্ছে রুবাইতে ওমেন খাইয়াম, এটা হচ্ছে হাফিজের। এছাড়াও তার বিখ্যাত সঙ্গীতের নাম হচ্ছে বুলবুল। বুলবুল হচ্ছে তার একটা ছেলে ছিল, সেটা মারা গেছিল, এই ছেলেটার নামে তিনি রাখছিলেন হচ্ছে একটা কবিতা সঙ্গীতের বই, সেটার নাম বুলবুল। এছাড়াও তার প্রথম যেই মানে সওগাতে শুরু করেন তিনি, সওগাতে তিনি ওই যে বাউন্ডুলের আত্মকাহিনী যেটা, সেটা তিনি প্রথম সওগাতে লিখছিলেন, সওগাত পত্রিকায়। এছাড়াও তিনি যে বিদ্রোহী পত্রিকায় লিখছিলেন হচ্ছে বিবি, দিয়ে মনে রাখতে পারো, বিজলিতে বিদ্রোহী। ঠিক আছে, বিজলি পত্রিকায় তিনি প্রথম বিদ্রোহী লিখছিলেন। আর জাহাঙ্গীরনগরকে আমরা এই নামে ডাকি জান বিবি। ঠিক আছে, আর আসলে আমরা এতটাই ভালোবাসি আর কি। এমনকি আমিও যখন ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগরে চান্স পাইনি, পরে সেকেন্ড টাইমে যখন, আমার বাড়িতে আবার রংপুর, যদিও ঢাকায়ও বাড়ি আছে আর কি, মানে কিন্তু অরিজিন হচ্ছে রংপুরে, তো যাওয়ার সময় বারবার এইভাবে ফ্লাইং কিস করতে করতে যাইতাম আর কি, কারণ রাস্তা দিয়ে তো দেখা যাইতো জাহাঙ্গীরনগর, যে তোমাকে চাই চাই যেমনি হোক চান্স পাইতেই হবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ হয়ে গেছে। এখন আবার বিসিএস এর জন্য তোমার কিস দেই হচ্ছে, আমার তো আবার কাস্টম ক্যাডার হওয়ার ইচ্ছা আর কি। তো আগারগাঁও, আগারগাঁওতে আছে তোমার এই যে এনবিআর, বাংলাদেশ রাজস্ব বোর্ড আর কি, ন্যাশনাল রেভিনিউ, বোর্ড অফ রেভিনিউ। তো এনবিআর এর যে বিল্ডিং, সেখানে কিস দিই আর কি, বাইকে যখন যাই বা কারে গেলে। এখন ফ্লাইং কিস পাই হচ্ছে এনবিআর বিসিএস এর। তো বিসিএস এর ইয়েটাও আছে আগারগাঁওতে অবশ্য, যে পিএসসি যে ট্রেনিং সেন্টার, যে যে কোনো বিসিএস ক্যাডারের যাইতে হবে সেখানে, তো সেটাও আগারগাঁওতে অবস্থিত।
তো তোমরা এরকম মন থেকে ভালোবাসলে সেটাকে পাবাই, শুধু নারীরটা বাদ দিয়ে বাকিগুলো আর কি গ্যারান্টি। পরীক্ষায় দেয় নাই। কারণ নারীর ক্ষেত্রে হচ্ছে তাকেও তোমাকে ভালোবাসতে হবে আর কি। আর পিএসসি আর এগুলো এমন একটা জিনিস, এগুলো তোমাকে ভালোবাসুক আর না বাসুক তুমি বাসলেই হচ্ছে তোমার চেষ্টার মাধ্যমে। মানে জাস্ট তোমার এফোর্ট প্রয়োজন। যেখানে দুইজনের এফোর্ট প্রয়োজন, সেটা তুমি পাও আর না পাও সেটা একটা কষ্টকর ফ্যাক্ট হইতে পারে। ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে টাকা পয়সার থেকেও নারী অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারণ নারীকে না পাইলে অনেকে আত্মহত্যা করে আর কি। কিন্তু তুমি দেখো, তুমি টাকা পয়সা হারাইলা, তুমি কিন্তু সুইসাইড করতেছো না। তো নারী একটা অন্যরকম জিনিস আর কি, তো এখান থেকে সাবধান। আগে নিজের জীবন করতে হবে। ওকে, তারপর হচ্ছে কবি, সরি, কইছিলাম, এই তো অভিনীত এবং পরিচালিত তার একটাই চলচ্চিত্র ছিল, সেটা হচ্ছে ধূপছায়া। ঠিক আছে। অনার্সের পর আবার কিন্তু যারা বিসিএস ক্যাডার হয় বেশিরভাগই ম্যারিড, তখন আর কি বিয়ে করে ফেললে বেটার, তাহলে সবকিছু বাদ দিয়ে জাস্ট পড়াশোনার দিকে মনোযোগ করা যায়। ওকে। বা অ্যাডমিশন, বা হচ্ছে তোমার কি বলে, ভার্সিটিতে ওঠার পরও বিয়ে করে ফেললেও খারাপ হয় না। তারপর হচ্ছে নবযুগ, এটা হচ্ছে পত্রিকা এগুলা। নবযুগ, ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ, এই চারটা হচ্ছে পত্রিকা। নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে 5টি তার টোটাল: বিশের বাসী, ভাঙার গান, প্রলয় শিখে, চন্দ্রবিন্দু, যুগবাণী। ঠিক আছে। এখানে একটা শর্টকাট দেওয়া আছে, কিন্তু এর থেকে শর্টকাট আরেকটা আছে। এই শর্টকাটটা এখনো অ্যাড করি নাই, শর্টকাটটা আমি তোমাদের বলে দিব। এই যে বিষ, ভাঙ্গা, প্রলয়, চন্দ্র, যুগ। ঠিক আছে, এই 5টা ওয়ার্ড মনে রাখলেও হবে। বিষ, ভাঙ্গা, প্রলয়, চন্দ্র, যুগ। তাহলে 5টা মন থাকবে ইনশাল্লাহ। যার মধ্যে হচ্ছে তোমার যুগবাণী, যেটা এটা হচ্ছে প্রবন্ধ। আর ঠিক আছে। আর বাকিগুলো কবিতা এবং গান মিলিয়ে আছে। যুগবাণীটা হচ্ছে প্রবন্ধ, এতটুকু মনে রাখলেই হচ্ছে। ওকে। আজকে মোটামুটি পড়ানো শেষ। রবীন্দ্রনাথ এবং হচ্ছে কাজী নজরুল, এই দুইজনকে তোমরা টোটালি পড়বা। তোমাদের কাছে যেই বই আছে, তোমাদের কাছে বাংলা বিচিত্রা হোক বা হচ্ছে অগ্রদূত, অগ্রদূত বা হচ্ছে ভাই এটিএম, অভিযাত্রী। অভিযাত্রী, ওটি এটিএম, সেখান থেকে আজকে হচ্ছে তাহলে তোমাদের এখন পড়া 200টা রবীন্দ্রনাথ এবং 200টা হচ্ছে কাজী নজরুল। ঠিক আছে, তাদের জীবনী বের করে সেখান থেকে দাগায় দাগায় পড়বা এবং 200টা করে হচ্ছে সলভ করবা। দেন কোনো প্রবলেম হলে আমাকে মেসেজ দিবা হোয়াটসঅ্যাপে, সলভ করে দিব। ঠিক আছে। এই 200 200 400টা পইরা তারপর ঘুমাবা, তার আগে ঘুম নাই। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়। কোনো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাও।